এই পিচ্ছি, আমাকে আমার মতো করতে দে, না হলে কিন্তু তোর ঠোঁটে কামড় দিব। পরে কিন্তু চিল্লাতে পারবি না। আপু দেখো, এগুলো একদম ঠিক হচ্ছে না। আমি তোমার অনেক ছোট, আমার সাথে প্লিজ এমনটা করো না। পরে বিয়ে করলে না হয় তখন করো, বিয়ের আগে করো না। বাচ্চা হলে তখন আমাকে মারবে, তোমাকেও মারবে। আমাকে কোনো কথা বলতে না দিয়ে তুলে আপু আমার ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে দিল। আমি ছোটার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। উনি আমার 3 বছরের সিনিয়র। উনি আমার ঠোঁটগুলো চুষতে চুষতে লাল করে দিল, তারপর হাঁপাতে হাঁপাতে বলল, কি রে, কেমন মজা পাইলি? আমি তো সেই মজা পাইছি। ফ্ল্যাশব্যাক। আমাদের বাড়ি থেকে তুলিয়াপুদের বাসা বেশি দূরে না, 2টা বিল্ডিংয়ের পরে মামা বাড়ি। আমাদের বাসার পাশ দিয়ে স্কুলে যেতে হয়। তুলিয়াপু আমাদের স্কুলের পাশে কলেজে পড়ে। প্রতিদিন আমি তুলিয়াপুর সাথে কলেজে যাই। আজও স্কুলে যাওয়ার জন্য তুলিয়াপুকে ডাকতে গেলাম। মামাদের বাসায় ঢুকে সোজা তুলিয়াপুর রুমে গিয়ে বললাম, আপু কলেজে যাবে না? এখনও তো রেডি হওয়া নাই, আমার এমনিতে দেরি হয়ে গেছে। আজ আমি একাই গেলাম, তুমি পরে তাহলে আসো। থাপ্পড় দিব, তুই খাটে বস, আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসছি। আমি আর কি করব, খাটের উপরে বসে থেকে আপুর জন্য অপেক্ষা করতে লাগলাম। ওয়াশরুম থেকে ওড়না ছাড়া বের হলো। আমি তাকিয়ে আবার নিচের দিকে তাকালাম। তুলি আপু আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে নিচের দিকে তাকানোর কি আছে? উপরের দিকে তাকা। আপু তাড়াতাড়ি রেডি হতো। আমার দিকে আগে তাকা। পারবো না। কুত্তা, তুই তাড়াতাড়ি স্কুলে যেতে চাস নাকি? হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি যেতে চাই, প্লিজ আপু তাড়াতাড়ি করো। আমার কাছে এসে পিছনের ফিতাটা লাগিয়ে দে তো। কথাটা বলে তুলি আপু আয়নার সামনে গেল। আমি অবাক হয়ে বললাম, আমি কেন লাগাবো? তোমার জিনিস তুমি লাগাও। কুত্তা, তোর কি চোখ নাই? পিছনে হাত দিয়ে করতে পারছি না তো, তুই একটু লাগিয়ে দে না। আমি এগিয়ে গিয়ে নিচের দিকে তাকিয়েই ফিতা লাগাতে লাগলাম আর বললাম, ফিতা লাগাতে পারো না তাহলে এসব ফিতা পিছনে দাও কেন? তুলি আপু আমাকে ধরে তুলি আপুর সাথে সমানভাবে দাঁড় করিয়ে বলল, দেখ তোকে আর আমাকে কত সুন্দর মানিয়েছে। তুই অনেকটা লম্বা হয়ে গেছস। লম্বা হব না তো তোমার মতো খাটো হব নাকি? চুপ কর বেয়াদব। একটা কাজ কর, আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে থাক, আমি রেডি হইনি। খেয়ে কাজ নাই, তোমাকে জড়িয়ে ধরতে হবে, তাড়াতাড়ি করো তো। তাড়াতাড়ি করতে পারবো না, হিজাব পাততে যত টাইম লাগবে তত টাইম অপেক্ষা কর। আমি অসহ্য হয়ে খাটের উপরে তাকিয়ে আছি আর চোখে তুলি আপুকে দেখতে লাগলাম। তুলি আপু দেখতে অনেকটা সুন্দর, মনে হয় সারাদিন তুলি আপুকে জড়িয়ে ধরে শুয়ে থাকি, চেয়ে দেখি। আমাকে এক নজরে চেয়ে থাকতে দেখে আপু পিছনের দিকে না তাকিয়ে বলল, কি রে, এভাবে হ্যাপলাদের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখিস? জড়িয়ে ধরতে মন চাচ্ছে নাকি? খেয়ে কাজ নাই তো তোমাকে জড়িয়ে ধরতে মন চাইবে, চলো তাড়াতাড়ি। হয়ে গেছে। কথাটা বলে তুলে আপু ব্যাগটা আর ফোনটা ব্যাগের ভিতরে নিয়ে আমার সাথে হাঁটা দিল। আমি একটা রিক্সা ডাক দিলে দুজনে মিলে রিক্সায় উঠলাম। তুলে আপু কারো না কারণে আমার দিকে চেপে আসতে লাগে। আমি বারবার সরে যেতে লাগলাম। এইটা নতুন কিছু না, যতদিন আপুর সাথে যাব আপু এমন করবেই। আমার ভালো লাগে, বাট বড় আপু হয়, তাই একটু সতর্ক হয়ে থাকতে হয়। আমার স্কুলে চলে আসলো। আমি নেমে গাড়ি ভাড়াটা দিয়ে চলে গেলাম। তুলে আপুকে টাটা দিলাম। তুলে আপু নিজের কলেজে নামলো। আমি তা দেখতে পেলাম। আপু ভেতরে ঢুকতে আমিও ঢুকলাম। ক্লাসে গিয়ে দেখি আপুর ক্লাস হবে না আজ, নাকি ম্যামরা বিজি আছে। কথাটা শুনে খুশিতে নাচতে লাগলাম। বন্ধু বান্ধবের সাথে গান কলি খেললাম। প্রতিবার আমি জিতে যাই, এবার আমি জিতলাম। আজ হাফ ক্লাস করিয়ে স্কুল ছুটি দিয়ে দিল, কারণ বড় ভাই আপুদের গতকাল থেকে পরীক্ষা, যার কারণে স্কুল ছুটি পেয়ে গেলাম। খুশি মনে স্কুল থেকে বের হয়ে আপুর কলেজের সামনে দাঁড়িয়ে থাকতে লাগলাম। বাসায় যে চলে যাব তার উপায় নেই। আমার এক কথা, তুলে আপুর সাথে যাব আর আসবো আপুর সাথে। আপুর ছুটি না পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর আমার ছুটি না হলে আপু আমার জন্য অপেক্ষা করবে। আপুর গাড়ি ভাড়াটাও আমার কাছে দেয়। বুঝি না, আমার থেকে আপু তাদের বেশি আপন করে। আমি এক্সট্রা টাকা চাইলে জীবনও দেয় না, আর আপু খাওয়ার জন্য টাকা পর্যন্ত দিয়ে দেয়। অনেকক্ষণ পায়চারি করতে লাগলাম, তখন আপুর এক বান্ধবী এসে আমার কাছে বলল, আবির তোকে তুলি ডাকে। আপু কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে বোরকা পরে, ওটা তুলি, চল আমাদের সাথে। মানে কি? আপু বোরকা কখন পড়লো? আর এভাবে তোমরা চোরের মতো কলেজ থেকে বের হয়েছো নাকি?
চুপ কর, এখন থেকে চল। কলেজ আর করবো না, আমাদের সাথে আসতে বলছি, আয়। তৃতীয় আপু হাঁটা দিল। আমি সাথে সাথে হাঁটতে লাগলাম। তুলে আপুর কাছে গিয়ে রাগে লোক নিয়ে তাকিয়ে বললাম, আপু তুমি এখানে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো দেখলাম, বাট তুমি যে বোরখা পরে আছো, আমাকে ডাক দিলে না কেন? চুপ কর তো, এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। তাড়াতাড়ি আমাদের বাসায় যেতে হবে। সন্ধ্যার ভেতরে আব্বু আম্মু আসবে, তাই যা করার আগে করতে হবে। কথাটা বলে তৃতীয় আপু একটা গাড়ি থেমে আমাকে আর তুলে আপুকে বসতে বললো। আমরা দুজনে বসলাম। আমার বাঁ পাশে তুলে আপু বসলো। সিএনজিটা ছেড়ে দিল। আমি তুলে আপুর দিকে তাকিয়ে বললাম, আপু এটা কার বোরখা? তুমি কেন বোরখা পরে আছো? এইটা তিথির বোরখা। তিথির সাথে আম্মু আব্বু মিশতে না করেছে, তাই বোরখা পরছি, যাতে ওদের বাসায় গেলে কেউ বুঝতে না পারে। কি কেন আপুর সাথে মিশতে না করছে? কাহিনী আছে, এখন চুপ করে মুখ বন্ধ রাখ দয়া করে। আমি আর কিছু বললাম না। গাড়ির ভিতরে দুজনেরই ঠেলাঠেলিতে কোমর ব্যথা হয়ে গেছে। তৃতীয় আপুদের বাসার সামনে সিএনজিটা থামালো। আমি নামলাম, সাথে তৃতীয় আপু, তুলে আপুও নামলো। তুলে আপু আমার পকেটে হাত দিয়ে গাড়ি ভাড়া দিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। কিছু বললে আম্মুর কাছে নালিশ করে দেবে, তার ভয়ে চুপ করে থাকলাম। রাগ হচ্ছে খুব। আমার এতটা কষ্টের টাকা, না খেয়ে টাকাটা বাঁচাইছি, সেটা ভাড়া দিয়ে 20 টাকা দিল। তৃতীয় আপু আর তুলে আপুর বাসার দিকে যেতে লাগলো। আমাকে দেখে তুলে আপু বলল, কি রে, ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের সাথে আসবি না নাকি? আমি আর দাঁড়িয়ে না থেকে বাসার কাছে গিয়ে ভিতরে ঢুকলাম। তুলে আপুর দরজাটা লাগিয়ে দিল। তৃতীয় আপু আমাকে আর তুলে আপুকে বলল, তোরা রুমে গিয়ে কাজ শুরু করে দেয়, আমি খাবার রান্না করে রেডি করে রাখি। কথাটা বলে তৃতীয় আপু আর তুলে আপু মিটিমিটি করে হাসতে লাগলো। আমি ভুরু কুচকে বললাম, কি কাজ আপু? ভেতরে যা, তুলি বুঝিয়ে দেবে। আমি তুলে আপুর পিছন পিছন যেতে লাগলাম। তুলে আপু রুমে গিয়ে বোরখাটা খুলে ফেললো। আমাকে বলল, দরজাটা বন্ধ করে দে। না থাক, এখন থাক। আপু কিসের কাজ করতে বললো আমি তো জানি না, আর কিভাবে কি করতে হয় বুঝিয়ে দাও। আর আমরা এখানে কতক্ষণ কাজ করব? 5টা পর্যন্ত। এখন 2টো বাজে, 3 ঘন্টা থাকবো। এতক্ষণ কাজ করব? আপু এত কি কাজ? তুলে আপু আমার কোনো কথা না শুনেই দরজার কাছে গিয়ে দরজাটা আটকে দিল। আমি তার পানে ঘুরে বললাম, আপু কি করছো কি? চুপ কর, কি করছি দেখতে থাক। কথাটা বলেই তুলে আপু আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমার কেন জানি সুবিধা লাগলো না। আমি পিছনে পিছিয়ে যেতে যেতে বললাম, আপু তোমার চিন্তা ভাবনা ভালো লাগছে না, আমার দিকে এভাবে আসবে না প্লিজ। আমার কোনো কথা না শুনে সোজা আমার 2 হাত দেয়ালের সাথে চেপে ধরে আমার ঘাড়ে কিস করতে লাগলো। সারা মুখে কিস করতে লাগলো। আমার বোতামও খুলে ফেললো। তখন আমি তুলে আপুর হাত ধরে বললাম, আপু কি করছো কি? এই পিচ্ছি, আমাকে আমার মতো করতে দে, না হলে কিন্তু তোর ঠোঁটে কামড় দিব। আপু দেখো, এগুলো একদম ঠিক হচ্ছে না। আমি তোমার অনেক ছোট, আমার সাথে প্লিজ এমনটা করো না। পরে বিয়ে করলে না হয় তখন করো, বিয়ের আগে করো না। বাচ্চা হলে তখন আমাকে মারবে, তোমাকেও মারবে। আমি ছোটার চেষ্টা করলাম, কিন্তু তার হলো না। আমাকে দেয়ালের সাথে হাত আটকে ধরে আছে। ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। যতবার ছাড়ানোর চেষ্টা করছি, আপু ততবার কামড় দিতে লাগলো। পরে আমাকে ধরে আমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আপুর সাথে রেসপন্স দিতে লাগলাম। দুজনে ক্লান্ত হয়ে একে অপরের উপরে শুয়ে থাকলাম। পরে দুজন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলাম। তৃতীয় আপু আমাদের দিকে মিটিমিটি করে হেসেই বলল, কিরে, পিচি তো তোকে ভালো আদর করলো, আমার হাতে ছেড়ে দে, আমি একটু ট্রাই করে দেখি। তৃতীয় আপুর কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম, কিন্তু তুলি আপু রেগে গেল। রাগী কণ্ঠে বলল, দেখ, সব কিছু নিয়ে মজা কর, তাই বলে তুই ওকে নিয়ে করবি? আরে আমি তো মজা করছি, রেখে যাস কেন? তোরা দুজন বস, আমি খেতে দেই। আমি আর তুলি আপু গিয়ে বসলাম। তৃতীয় আপুর রান্না অনেক মজাই ছিল। দুজন খেয়ে বাসায় চলে আসি। এখন তুলি আপুর সামনে গেলে কেন যেন লজ্জা করে। স্কুল ছুটির কারণে আমরা ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাওয়ার চেষ্টা করি। পরের দিন আমরা সবাই ঘুরতে যাই সিলেট। 1 সপ্তাহ থেকে সবাই মিলে সিরাজগঞ্জে যাওয়ার জন্য রওনা দিই। সিলেট থেকে আসতে আসতে সকাল 5টা বেজে গেছে। স্টেশন থেকে যা যার বাসায় শেষে চলে আসি। আমি সিএনজির ভিতরে বসে আছি। সিলেট থেকে অনেক কিছু কিনে এনেছি। তুলি আপুর জন্য লাল পাড়ের শাড়ি, কাঁচের চুড়ি, আম্মুর জন্য একটা শাড়ি, আর মামির জন্য একটা শাড়ি। আব্বুর মামার জন্য 2টা ঘড়ি কিনেছি।
চেঞ্জিটা বাসার সামনে থামায়। আমি চেঞ্জি থামিয়ে বাসার গেটের সামনে যেতেই দারোয়ান কাকা বলল, আবির বাবা, তোমার বাসায় কেউ নেই, সবাই তোমার মামির বাসায় গেছে। ও আচ্ছা। আমি মনে মনে খুশি হয়ে ভাবলাম, যাক ভালোই হলো, তুলে আপুকে দেখা হবে আর মামি আপুর শাড়ি দেওয়া হবে। খুশি মনে ব্যাগ নিয়ে আমার বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিতেই কেউ দেখি আসলো না। আবার কলিং বেল চাপ দিতেই দরজা খুলে দিল। সামনে তাকিয়ে দেখি খালামণি, দেখে অবাক হয়ে গেলাম। খালামণি আমাকে দেখে বলল, আবির, তুই কেমন আছোস? আলহামদুলিল্লাহ খালামণি, তুমি কেমন আছো? কবে এসছো? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে আয়। তা ঘোরাঘুরি কেমন করলি? অনেক ভালো খালামণি। খালামণির সাথে কথা বলতে বলতে ভিতরে ঢুকে যেন চোখ কপাল উঠে গেল। আমার হাত থেকে শপিং ব্যাগগুলো নিচে পড়ে গেল, কারণ আমার সামনে তুলে আপু বউ সেজে বসে আছে, আর তার সাথে আমার খালাতো ভাই রফিক ভাইয়া বর সেজে বসে আছে। আমার দিকে অসহায় চোখে তাকিয়ে আছে তুলে আপু। আমাকে দেখে ভাইয়া উঠে এসেছে, বলল, আবির কি হলো, এভাবে চমকি গেলি কেন? আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। যাকে ছোটোবেলা থেকে ভালোবেসে আসলাম, আজ নাকি সে অন্য কারোর সাথে বিয়ে হয়ে চলে যাবে। ভিতরটা তোলপাড় করে দিচ্ছে। তুলে আপু চোখে পানি টলমল করছে। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে তুলে আপু সামনেকে চিৎকার করে বললাম, হচ্ছেটা কি এগুলো? আমার সাথে ফাজলামি করো নাকি? হ্যাঁ? কথাটা বলে ছোট টেবিলের উপরে খাবার সাজিয়ে রাখছে। আমি কি টেবিলটা উল্টে দিলাম। টেবিলের কাজগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আমি সেই কাছের ভিতরে পাড়া দিতেই কাজগুলো আমার পায়ে বিঁধে যাচ্ছে। সবাই অবাক হয়ে গেল আমার ব্যবহার দেখে। আমার পা দিয়ে রক্ত ঝরছে। আমি তুলির কাছে গিয়ে ওর হাতটা ধরে দাঁড় করিয়ে বললাম, কেন করলে আমার সাথে এমন? কেন করলে? উত্তর দাও। তুলি কাঁদতে কাঁদতে আমাকে বলল, আবির, আমি পরে বলছি, তুই আগে সোফায় বস। তোর পায়ে কাজগুলো বিঁধে গেছে, রক্ত পড়া বন্ধ করতে হবে। আপনাকে ওইটা নিয়ে ভাবতে হবে না। আমার উপরে কাজগুলো বিঁধে যাও দেখলেন, বাট মনের ভিতরে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেগুলো বুঝতে পারলেন না? আমার কোনো দোষ নাই। আমি আম্মু আব্বুকে বোঝানোর চেষ্টা করছি, ওরা কেউ আমার কথা শোনে নাই। ভালো হয়েছে, আপনি থাকেন আপনার নতুন জীবন নিয়ে। আর কোনোদিন আপনি আমাকে দেখবেন না। আপনার জন্য একটাই দোয়া করব, সুখে থাকেন, ভালো থাকেন। কথাটা বলেই তুলিকে ধাক্কা দিয়ে চলে যেতে লাগলাম। তুলি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আবির, চাস না, আমাকে নিয়ে যা। আমি তোকে ছাড়া বাঁচবো না। আমাকে ছেড়ে দিন। আমাকে ভালোবাসলে এখানে বসে দিয়ে থাকতেন না। তুলি আমার হাত ধরে টান দিয়ে জড়িয়ে ধরে বলল, প্লিজ আবির, বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ আবির, আই লাভ ইউ। তুলি আমাকে ছেড়ে দিয়ে বলল, ভাইয়া, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অনেকক্ষণ ধরে বলতে চাইছি, কেউ শোনো নাই। আমাকে যদি জোর করে বিয়ে করো বা আমাকে বিয়ে দাও আম্মু আব্বু, তাহলে আমি আবিরকে করব, না হলে আমি আত্মহত্যা করব। তুলি কথাটা বলে কোমর থেকে বিষের বোতল বের করে খেতে যাবে, তখন তুলির আব্বু তুলির হাতে থাপ্পড় দিয়ে ফেলে দেয় বিষের বোতল। তোরা একে অপরকে ভালোবাসিস, আমাদের বললে কি আমরা মেনে নিতে পারতাম না? তুই আবিরকে ভালোবাসিস, আমাকে তো বলতে পারতি। এভাবে বিষ খাওয়ার কি আছে? কেউ আমার কথা শোনার চেষ্টা করছে না। আর আমি কতবার বলার চেষ্টা করছি, আম্মুকে বলছি, আম্মু আমাকে বলে এইটা কেউ মেনে নিবে না। আমাকে জোর করে এখানে বউ সাজিয়ে বসিয়ে রাখে। কে মেনে নিবে না? সবাই মেনে নিবে। আমি তোদের বিয়ে দিব। কথাটা বলেই তুলি আর আমাকে বসিয়ে দিল সোফায়। তখন কাজী সাহেব আসলো। ভাইয়া কাজী সাহেবকে বলে আমাদের দুজনের বিয়ে দিয়ে দেয়। তারপর আর কি, আমাদের আজ বাসর রাত। বাসর ঘরের সামনে বসে আছি। তখন তুলি আপু আমাকে এক গ্লাস দুধ খাইয়ে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এই যে কি দেখেন, যান ভাগেন, বাকিটা ভূগোল হয়ে যাক। ও আচ্ছা, সাবস্ক্রাইব করার কথা ভূগোলতে বলিনি, সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন এরকম ভিডিও দেখুন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।